সম্প্রতি চীনের হাইনান প্রদেশের ওয়েনচাং স্পেসক্রাফট লঞ্চ সাইট থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় কার্গো মহাকাশযান থিয়ানচৌ-10। বিজ্ঞানীদের মতে এই উদ্ভাবন কেবল সাধারণ বৈদ্যুতিক গাড়িতেই নয়, বরং আরও জটিল ও প্রতিকূল পরিবেশে বিপ্লব ঘটাবে। মানুষ কি একদিন পৃথিবীর মায়া কাটিয়ে মহাকাশে স্থায়ী বসবাস গড়তে পারবে? সেই বসতিতে কি জন্ম নেবে নতুন প্রাণ? বসন্ত শেষে গ্রীষ্মের সন্ধিক্ষণে চীনের প্রকৃতি এখন ধারণ করেছে এক অনন্য রূপ। এই একাকী গাছগুলো রৌদ্রোজ্জ্বল ও আর্দ্র পরিবেশ পছন্দ করে। মজার বিষয় হলো এদের শক্ত অংশে পানি ও পুষ্টি পরিবহনের জন্য সাধারণ কোনো নল নেই। বিস্ময় মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। মহাকাশ থেকে কি নিয়ন্ত্রণ করা যাবে পৃথিবীর জলবায়ু পরিবর্তন? এমন কালজয়ী প্রশ্নের উত্তর খুঁজতে থিয়াংকং মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে চীনের আধুনিক কার্গো মহাকাশযান থিয়ানচৌ-10। সম্প্রতি উৎক্ষেপিত এই যানটি কেবল রসদ নয়, সঙ্গে করে নিয়ে গেছে কৃত্রিম মানব ভ্রূণ এবং গ্রিনহাউস গ্যাস মনিটরের মতো বিস্ময়কর সব বৈজ্ঞানিক সরঞ্জাম, যা মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। সম্প্রতি চীনের হাইনান প্রদেশের ওয়েনচাং স্পেসক্রাফট লঞ্চ সাইট থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় কার্গো মহাকাশযান থিয়ানচৌ-10। কক্ষপথে থাকা চীনের নিজস্ব মহাকাশ স্টেশন থিয়াংকংয়ে প্রয়োজনীয় রসদ সরবরাহের পাশাপাশি এই মিশনে পাঠানো হয়েছে কৃত্রিম মানব ভ্রূণ এবং গ্রিনহাউস গ্যাস মনিটরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সরঞ্জাম। মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর থিয়ানচৌ-10-এর পাঠানো সরঞ্জামগুলো ব্যবহার করে মোট 41টি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। এই পরীক্ষাগুলো স্টেশনের চলমান মহাকাশ বিজ্ঞান গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করবে। প্রেরিত কার্গোর মধ্যে অন্যতম আকর্ষণ হল জেব্রাফিশের ভ্রূণ, ইঁদুরের ভ্রূণ এবং স্টেম সেল থেকে তৈরি কৃত্রিম মানব ভ্রূণ। বিজ্ঞানীরা জানিয়েছেন এই কৃত্রিম মানব ভ্রূণগুলো প্রকৃত কোনো প্রাণ নয় এবং এগুলো থেকে মানব শিশুর জন্ম হওয়াও সম্ভব নয়। তবে এগুলো মহাকাশে মানুষের বিকাশের প্রাথমিক পর্যায়গুলো অনুকরণ করতে সাহায্য করবে। এই গবেষণার মাধ্যমে নিম্ন স্তরের মেরুদণ্ডী প্রাণী থেকে শুরু করে উচ্চ স্তরের স্তন্যপায়ী প্রাণীদের উপর ক্ষুদ্রাকর্ষণ এবং তেজস্ক্রিয়তার প্রভাব বিশ্লেষণ করা হবে। আমাদের এই প্রকল্পের মূল লক্ষ্য হল একটি প্রশ্নের উত্তর খোঁজা: মানুষ কি মহাকাশে বংশবিস্তার করতে সক্ষম? যদি মহাকাশের পরিবেশের কোনো নেতিবাচক প্রভাব থাকে, তবে সেটি কী এবং কিভাবে তা কাটিয়ে ওঠা সম্ভব? এটি একটি অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্য, যার কেবল প্রথম ধাপটি আমরা এখন সম্পন্ন করছি। প্রজনন গবেষণার পাশাপাশি থিয়ানচৌ-10 বহন করছে একটি অত্যাধুনিক গ্রিনহাউস গ্যাস পর্যবেক্ষণ যন্ত্র। হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নেতৃত্বে তৈরি এই যন্ত্রটি বিশ্বের মধ্যম ও নিম্ন আকাশ জুড়ে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাসের ঘনত্ব ট্র্যাক করবে। এই প্রকল্পের তথ্যগুলো চীন সরকারের পাশাপাশি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এর ওয়েবসাইটেও আপলোড করা হবে, যাতে বিশ্বের সব গবেষণা প্রতিষ্ঠান তা ব্যবহার করতে পারে। এটি কেবল চীন নয়, বরং বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অংশীদার দেশসহ সারা বিশ্বের কার্বন নিঃসরণ হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে। থিয়ানচৌ-10 আগামী 1 বছর মহাকাশ স্টেশনের সাথে ডক করা বা যুক্ত অবস্থায় থাকবে বলে আশা করা হচ্ছে। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন জানিয়েছে, থিয়ানচৌ সিরিজের মিশনগুলোর সময়কাল আগের 6 মাস থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে 9 থেকে 10 মাস পর্যন্ত উন্নীত হয়েছে। উল্লেখ্য, চীনের মানববাহী মহাকাশ কর্মসূচি অ্যাপ্লিকেশনের ডেভেলপমেন্ট পর্যায়ে প্রবেশের পর এটি 5ম কার্গো পুনঃসরবরাহ মিশন। এটি চীনের লং মার্চ রকেট সিরিজের 641তম মিশন হিসেবে একটি নতুন রেকর্ড করেছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।
বৈদ্যুতিক গাড়ির বিপ্লবে দীর্ঘদিনের বাধা ছিল ব্যাটারির সীমাবদ্ধ ধারণ ক্ষমতা এবং হিমাঙ্কের নিচে এর স্থবির হয়ে পড়া। বিজ্ঞানের সেই পুরনো চ্যালেঞ্জকে জয় করে এক অভাবনীয় সমাধান নিয়ে এসেছেন চীনের বিজ্ঞানীরা। নানখাই বিশ্ববিদ্যালয় এবং সাংহাই ইনস্টিটিউট অফ স্পেস পাওয়ার সোর্সেসের গবেষকরা যৌথভাবে এমন এক অত্যাধুনিক ইলেকট্রোলাইট প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা ব্যাটারির সক্ষমতাকে দ্বিগুণ করার পাশাপাশি হিমাঙ্কের নিচেও রাখবে সমান কার্যকর ভূমিকা। ইলেকট্রিক ভেহিকল বা বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল ব্যাটারির ধারণ ক্ষমতা এবং প্রচণ্ড শীতে এর কার্যকারিতা কমে যাওয়া। এই দুই সমস্যারই এক অভাবনীয় সমাধান খুঁজে পেয়েছেন চীনা বিজ্ঞানীরা। নানখাই বিশ্ববিদ্যালয় এবং সাংহাই ইনস্টিটিউট অব স্পেস পাওয়ার সোর্সের একটি যৌথ গবেষণা দল এমন এক নতুন ইলেকট্রোলাইট প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা ব্যাটারির সক্ষমতা দ্বিগুণ করার পাশাপাশি হিমাঙ্কের নিচেও এর কর্মক্ষমতা অটুট রাখবে। সম্প্রতি বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার এ এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়। সাধারণত প্রথাগত লিথিয়াম ব্যাটারির শক্তি ঘনত্ব প্রতি কেজিতে প্রায় ৩০০ ওয়াট ঘন্টা হয়, যাতে একটি গাড়ি এক চার্জে ৫০০ থেকে ৬০০ কিলোমিটার চলতে পারে। কিন্তু আমাদের উদ্ভাবিত প্রযুক্তিতে এই শক্তি ঘনত্ব প্রতি কেজিতে ৭০০ ওয়াট ঘন্টায় পৌঁছেছে। তাত্ত্বিকভাবে এটি এক চার্জে ১০০০ কিলোমিটার বা তার বেশি পথ পাড়ি দিতে সক্ষম। ব্যাটারির ভেতরে চার্জ বহনকারী পদার্থকে বলা হয় ইলেকট্রোলাইট। প্রথাগত ব্যাটারিতে অক্সিজেন ভিত্তিক দ্রাবক ব্যবহার করা হয়, যা শক্তি সঞ্চয়ের ক্ষমতাকে সীমিত করে ফেলে এবং অতিরিক্ত ঠান্ডায় কার্যকারিতা হারায়। চীনা গবেষকরা এর পরিবর্তে নতুন ধরনের ফ্লোরিনেটেড সলভেন্ট উদ্ভাবন করেছেন। এটি ব্যাটারির ভেতরে দ্রুত চার্জ স্থানান্তরে সহায়তা করে এবং খুব সামান্য পরিমাণ উৎপাদনেই কাজ সারতে পারে। ফলে ব্যাটারির ওজন কমে এবং শক্তি ধারণের ক্ষমতা নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। এই নতুন প্রযুক্তি সবচেয়ে চমকপ্রদ দিক হল প্রচণ্ড ঠান্ডায় এর সহনশীলতা। ছেনচুন জানান, -৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এই ব্যাটারির শক্তি ঘনত্ব প্রতি কেজিতে ৪০০ ওয়াট ঘন্টা পর্যন্ত বজায় থাকে, যেখানে সাধারণ লিথিয়াম ব্যাটারি ০ ডিগ্রি সেলসিয়াসই তার সক্ষমতার ২/৩ হারিয়ে ফেলে। বিজ্ঞানীদের মতে এই উদ্ভাবন কেবল সাধারণ বৈদ্যুতিক গাড়িতেই নয়, বরং আরও জটিল ও প্রতিকূল পরিবেশে বিপ্লব ঘটাবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হিউম্যানয়েড রোবটের দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা বাড়ানোর পাশাপাশি শীতল অঞ্চলের ড্রোন পরিষেবার মতো লো অল্টিটিউড ইকোনমির ক্ষেত্রেও গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। বিশেষ করে মহাকাশ অভিযানে, যেখানে চাঁদের মতো অতি শীতল পরিবেশে নির্ভরযোগ্য শক্তির উৎস প্রয়োজন, সেখানে এই ব্যাটারি অত্যন্ত কার্যকর হবে। মূলত এই আবিষ্কার ব্যাটারি চালিত প্রযুক্তির প্রথাগত সীমাবদ্ধতাগুলো ভেঙে দিয়ে এক নতুন ভবিষ্যতের দুয়ার খুলে দিয়েছে। লুৎফর কবির, সিএমজি বাংলা। মহাকাশে মানুষের দীর্ঘমেয়াদী বসবাসের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রজনন বিজ্ঞানের অজানা রহস্য। এই জট খুলতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে চীন। নিম্ন স্তরের মেরুদণ্ডী প্রাণী থেকে শুরু করে উচ্চ স্তরের স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত মহাকাশের বৈরী পরিবেশে এদের ভ্রূণের বিকাশ ঠিক কিভাবে ঘটে তার নিবিড়ভাবে পর্যালোচনার জন্য কক্ষপথে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী গবেষণা ব্যবস্থা গড়ে তুলছে দেশটি। মানুষ কি একদিন পৃথিবীর মায়া কাটিয়ে মহাকাশে স্থায়ী বসবাস গড়তে পারবে? সেই বসতিতে কি জন্ম নেবে নতুন প্রাণ? এমন রোমাঞ্চকর ও জটিল প্রশ্নের উত্তর খুঁজতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে চীন। নিম্ন স্তরের মেরুদণ্ডী প্রাণী থেকে শুরু করে উচ্চ স্তরের স্তন্যপায়ী প্রাণী, মহাকাশের পরিবেশে এদের ভ্রূণের বিকাশ কিভাবে ঘটে তা জানতে কক্ষপথে একটি পূর্ণাঙ্গ গবেষণা ব্যবস্থা গড়ে তুলছে দেশটি। মহাকাশ গবেষণার পরিধি যত বাড়ছে, বিজ্ঞানীদের কাছে ততই বড় হয়ে দেখা দিচ্ছে একটি প্রশ্ন: মহাকাশে কি জীবনের লালন সম্ভব? দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযান বা ভবিষ্যতে আন্তঃনাক্ষত্রিক অভিবাসনের ক্ষেত্রে প্রজনন এবং স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পৃথিবীর অভিকর্ষ বলের বাইরে ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি সম্ভব কিনা তা যাচাই এখন গবেষকদের মূল লক্ষ্য।
চীনের গবেষকদের অত্যন্ত সুপরিকল্পিত এই গবেষণা ব্যবস্থায় জেব্রাফিশের ভ্রূণ থেকে শুরু করে কৃত্রিম মানব ভ্রূণ পর্যন্ত বিভিন্ন পর্যায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত নিম্ন স্তরের মেরুদণ্ডী প্রাণীর ওপর মহাকাশের প্রভাব বুঝতে জেব্রাফিশের ভ্রূণ এবং নিম্ন স্তরের স্তন্যপায়ী প্রাণীর শারীরিক পরিবর্তন ও বিকাশের ধরন পর্যালোচনায় ইঁদুরের ভ্রূণ ব্যবহার করা হচ্ছে। তবে এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল স্টেম সেল থেকে তৈরি কৃত্রিম ভ্রূণ, যার মাধ্যমে উচ্চ স্তরের স্তন্যপায়ী প্রাণী তথা মানুষের প্রজনন রহস্য এবং দীর্ঘমেয়াদী মহাকাশ বসবাসের চ্যালেঞ্জগুলো আরও নিবিড়ভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে। সম্প্রতি চীনের থিয়ানচৌ 10 কার্গো মহাকাশযানে করে 5টি জীববিজ্ঞানের পরীক্ষা সরঞ্জাম মহাকাশে পাঠানো হয়েছে। এই মিশনের মূল লক্ষ্য হল ক্ষুদ্র মহাকর্ষণ বা মাইক্রোগ্র্যাভিটিতে স্তন্যপায়ী প্রাণীর ভ্রূণের প্রাথমিক ক্ষতিগুলো শনাক্ত করা, হাড়ের ক্ষয় ও হৃৎপিণ্ডের পেশির পরিবর্তনের পেছনের কারণ বোঝা এবং মহাকাশে কৃত্রিম মানব ভ্রূণের বিকাশ পর্যবেক্ষণ করা। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের প্রাণীবিদ্যা ইনস্টিটিউটের গবেষক লি থিয়ান্তা মনে করেন, বর্তমান মিশনে মানব ভ্রূণ সংক্রান্ত গবেষণাটি পুরো গবেষণা ব্যবস্থার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ অংশ। আমরা মাছ, ইঁদুর এবং বর্তমান ভ্রূণ গবেষণাকে একীভূত করতে চাই। এর মাধ্যমে আমরা পদ্ধতিগতভাবে বুঝতে পারব যে পৃথিবী থেকে আসা প্রাণগুলো, তা মেরুদণ্ডী প্রাণী হোক বা মানুষ, মহাকাশের পরিবেশে কিভাবে সাড়া দেয়। ভবিষ্যতে দীর্ঘমেয়াদী মানব অভিযানে প্রজনন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে আমরা প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপের উপায় খুঁজে বের করব। চীনের এই প্রজেক্ট কেবল বিজ্ঞানের জয়গান নয়, বরং এটি মহাকাশে দীর্ঘকাল মানুষের বসবাসের জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করছে। যদি কক্ষপথে ভ্রূণের বিকাশ ও প্রজনন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার উপায় পাওয়া যায়, তবে মহাকাশে মানব কলোনি স্থাপনের স্বপ্ন আর কেবল কল্পবিজ্ঞানের পাতায় সীমাবদ্ধ থাকবে না। শুভ আনোয়ার, CMG বাংলা। দর্শক, এবার প্রাণ ও প্রকৃতি। প্রকৃতির রূপ বদলের খেলায় চীন এখন যেন এক জীবন্ত ক্যানভাস। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে দেশটির দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়েছে রঙের বৈচিত্র্য। কোথাও রক্তিম ফুলের সমারোহ, কোথাও বা মেঘ কুয়াশার মায়াবী চাদর। প্রকৃতি যেন তার সবটুকু উজাড় করে সাজিয়েছে এই বিশাল ভূখণ্ডকে। চীনের এই বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ এখন পর্যটক আর প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গীয় গন্তব্য। সিচুয়ানের অগ্নিঝরা কৃষ্ণচূড়া থেকে শুরু করে শিনচিয়াংয়ের বুনো ফলের বাগান, বসন্ত শেষে গ্রীষ্মের সন্ধিক্ষণে চীনের প্রকৃতি এখন ধারণ করেছে এক অনন্য রূপ। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের পাঞ্চিহুয়া শহরটি এখন পরিণত হয়েছে কৃষ্ণচূড়ার রঙে রক্তিম। এখানে ফুটেছে অগণিত ফিনিক্স ব্লজম বা কৃষ্ণচূড়া, যাকে অনেকে ফ্লেম ট্রি বা আগুনের গাছ বলে ডাকেন। মে মাস থেকে শুরু হওয়া এই ফুলের মৌসুম আগস্ট পর্যন্ত স্থায়ী হয়। শহরের অলিগলি থেকে শুরু করে চিনশা নদীর তীরবর্তী পাহাড়গুলো এখন টকটকে লাল রঙের চাদরে ঢেকে গেছে। নীল আকাশের নিচে এই গাঢ় লাল ফুলের সমারোহ যেন কোনো দক্ষ শিল্পীর আঁকা ক্যানভাস, যা স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মুগ্ধ করে ঘরের বাইরে টেনে আনছে। এদিকে চংছিং মিউনিসিপ্যালিটির ফিংচি কাউন্টিতে অবস্থিত কুথুং গিরিখাত বৃষ্টির পর এক অপার্থিব ও শান্ত রূপ ধারণ করেছে। ইয়াংজি নদীর বিখ্যাত 3 গর্জেসের অন্যতম এই গিরিখাতটি হালকা বৃষ্টির পর মেঘ ও কুয়াশায় ঢেকে যায়। পাহাড়ের চূড়া আর নদীর বুক চিরে যখন কুয়াশা ভেলা ভেসে বেড়ায়, তখন পুরো অঞ্চলটি এক রহস্যময় ও রাজকীয় রূপ নেয়। পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি চীনের অন্যতম প্রধান মিষ্টি জলের আধার হিসেবে বিবেচিত, যা একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য এবং বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা করে চলেছে। পূর্ব চীনের আনহুই প্রদেশের চিংতে কাউন্টিতে এবার দেখা গেছে ভিন্ন এক দৃশ্য। সেখানে পাহাড়ের গায়ে স্তরে স্তরে সাজানো টেরেস্ট ফিল্ডের জমিগুলো এখন জলে পরিপূর্ণ। ধান রোপণের পর এই মৌসুমে জমিগুলো যখন মেঘের চাদরে ঢাকা পড়ে, তখন সূর্যের আলোয় সেগুলোকে পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা হাজারো উজ্জ্বল আয়নার মতো দেখায়।
প্রায় 1,60,000 মু জমিতেই চাষাবাদ চলছে। স্থানীয় কৃষকরা মে মাসের শেষ নাগাদ ধানের চারা রোপণ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, যা এই অঞ্চলে একটি স্থিতিশীল এবং বাম্পার ফলনের আশা জাগিয়ে তুলছে। এই জলমগ্ন সোপানগুলোর দৃশ্য পর্যটকদের কাছে এক স্বপ্নীল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ইলি ভ্যালিতে প্রকৃতির এক বিশাল ভাণ্ডার উন্মোচিত হয়েছে। থিয়ানশান পর্বতমালার গভীরে অবস্থিত এই উপত্যকাটি এখন বুনো আপেল ও ফলের গাছে ছেয়ে গেছে। সাদা আর গোলাপি ফুলের মেলা আর তার পেছনে তুষারাবৃত পাহাড়ের পটভূমি এক মহাকাব্যিক দৃশ্য তৈরি করেছে। এই উপত্যকাকে উদ্ভিদ বিজ্ঞানীরা লিভিং জিন ব্যাংক বলে অভিহিত করেন, কারণ এখানে 60টিরও বেশি বিরল প্রজাতির বুনো ফল গাছ প্রাকৃতিকভাবে টিকে আছে। এই অমূল্য সম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসন ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ সুরক্ষায় কাজ করছে। মে মাসের শুরু পর্যন্ত স্থায়ী এই ফুলের সুবাস নিতে এবং প্রকৃতির এই বুনো সৌন্দর্য উপভোগ করতে বর্তমানে ইলি ভ্যালিতে পর্যটকদের ঢল নেমেছে। চীনের এই নয়নাভিরাম ল্যান্ডস্কেপগুলো কেবল মুগ্ধতাই এনে দেয় না, বরং মানুষ ও প্রকৃতির নিবিড় সম্পর্কের একটি জয়গান তৈরি করে। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার, আর অন্যদিকে হাজার বছরের প্রাচীন সোপান চাষাবাদ। এই দুয়ের মেলবন্ধনে চীন তার প্রাকৃতিক সম্পদ ও বাস্তুসংস্থানকে আগলে রাখছেন। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত আইলাও পর্বতমালার কুয়াশাচ্ছন্ন আদিম অরণ্য হল টেট্রাসেন্ট্রন ও চায়না ইউ এর মতো প্রাগৈতিহাসিক উদ্ভিদের নিরাপদ অভয়ারণ্য। টার্শিয়ারি যুগ থেকে টিকে থাকা এই উদ্ভিদের বিবর্তনের কাছে হার না মানার গল্প এবং প্রকৃতির উপাদানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের গল্প তুলে ধরা হয়েছে সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ আইলাও মাউন্টেনের 8ম পর্ব মিস্টি ফরেস্টে। ভোরের আলো যখন ভূমিকে আলোকিত করে আইলাও পর্বতমালার আদিম অরণ্য তখনও কুয়াশা আর মেঘের চাদরে ঢাকা থাকে। ইউন্নান প্রদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল জুড়ে বিস্তৃত এই পর্বতমালা ইউন্নান কুইচৌ মালভূমি এবং হেংতুয়ান পর্বতকে পৃথক করেছে। এখানকার বিশেষ ভূপ্রকৃতি ও মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া থাকে নাতিশীতোষ্ণ। সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটারের বেশি উচ্চতার এই বনাঞ্চল বছরে প্রায় 200 দিন কুয়াশাচ্ছন্ন থাকে, যা অনেক প্রাচীন ও বিরল প্রজাতির উদ্ভিদের জন্য এক নিরাপদ স্বর্গরাজ্য। এমনই একটি প্রাচীন পর্ণমোচী বৃক্ষ হল টেট্রাসেন্ট্রন। যার অস্তিত্ব টার্শিয়ারি যুগ থেকে টিকে আছে। এই একাকী গাছগুলো রৌদ্রোজ্জ্বল ও আর্দ্র পরিবেশ পছন্দ করে। মজার বিষয় হল এদের শক্ত অংশে পানি ও পুষ্টি পরিবহনের জন্য সাধারণ কোনো নল নেই। টিকে থাকার লড়াইয়ে এরা কুয়াশা থেকে আর্দ্রতা শুষে নেওয়ার জন্য নিজেদের পাতাকে ছড়িয়ে দেয়। এছাড়া নিয়মিত বাকল পরিবর্তন করে এরা নিজেদের জীবনী শক্তি বজায় রাখে। বনের অন্যান্য গাছের চেয়ে বেশি সূর্যালোক পাওয়ার আশায় এরা প্রায় 40 মিটার পর্যন্ত লম্বা হয়।
উদ্ভিদ জগতের টিকে থাকার এক অদ্ভুত নিয়ম হল পারস্পরিক সহযোগিতা। টেট্রাসেন্ট্রন গাছের গায়ে শৈবাল, মস এবং ফার্নের মতো পরগাছারা আশ্রয় নেয় প্রয়োজনীয় সূর্যালোক পাওয়ার জন্য। বিনিময়ে এই পরগাছারা একটি আর্দ্র ক্ষুদ্র বাস্তুসংস্থান তৈরি করে, যা টেট্রাসেন্ট্রন বীজের অঙ্কুরোদ্গমে সহায়তা করে। এমনকি অনেক সময় এই পরগাছাদের স্তরই বীজের জন্য পুষ্টি সমৃদ্ধ আধার হিসেবে কাজ করে। চীনের বিরল চায়না ইউ গাছও এই নিয়মে উপকৃত হয়। শীতল ও স্যাঁতস্যাঁতে পরিবেশপ্রিয় এই গাছগুলো সরাসরি সূর্যালোক এড়াতে ঘন বনের আড়ালে থাকে। এদের কাণ্ডের ওপর জন্মানো পরগাছারা অনেকটা সান প্রোটেকশন বা রোদ চশমার মতো কাজ করে। বছরের পর বছর ধরে গাছের ডালে জমে থাকা এসব পরগাছা পচে গিয়ে যে পুষ্টি তৈরি করে, তা ইউ গাছের চারা গজানোর জন্য আদর্শ বিছানা হয়ে ওঠে। সূর্যের তাপ বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গেলে আইলাও পর্বতমালার সবুজ রূপটি আবার স্পষ্ট হয়ে ওঠে। আইলাও পর্বতমালা মেলে ধরেছে তার শ্যামল রূপ। এটি মূলত কিছু প্রাচীন ও বিরল প্রজাতির অভয়ারণ্য। বিভিন্ন প্রাণের বিবর্তন এখানে প্রকৃতির সকল উপাদানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানকে ফুটিয়ে তোলে। দর্শক, সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয়, আরো না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।